নিয়মিতই পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা নেই পরিবেশ অধিদপ্তরের। অভিযান আর সীমিত জেল জরিমানায় আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। দেশে বেড়েছে চামড়াজাত পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কমেছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে মানসম্পন্ন রপ্তানিমুখী পণ্য। পাওনা টাকা না পাওয়ায় ঈদে চামড়া ব্যবসা নিয়ে অনিশ্চয়তা দিনাজপুরের ব্যবসায়ীরা। সঠিক দাম না পেলে চামড়া পাচার হওয়ারও শঙ্কা। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি বিলীন। গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের বহু পরিবার। এবং মক্কায় ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা সৌদি বাদশার। আহতদের হজ পালনে সরকারি সহায়তার প্রতিশ্রুতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। পরিবেশ অধিদপ্তরের অল্প কিছু অভিযান আর সীমিত জেল জরিমানার মধ্যেই যেন আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। পরিবেশ দূষণের মাত্রা বাড়লেও কমেছে আদালতে মামলার সংখ্যা। আর এজন্য মামলার বিচার কাজ পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অসহযোগিতা আর গাফিলতির অভিযোগ পরিবেশ আদালতের আইনজীবীদের। তবে জনবল সংকটের কথা বলছে পরিবেশ অধিদপ্তর। শাফিন জাহিদের রিপোর্ট। 2001 সালে রাজধানীর ইন্দিরা রোডের এ বাসায় গার্মেন্টস কারখানা করলে পাশের বাড়ির মালিক গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে পরিবেশ দূষণের দায়ে লিখিত অভিযোগ জানান। পরে 2004 সালে পরিবেশ অধিদপ্তরকে আইন অনুযায়ী প্রতিকারের জন্য আবেদন করেন তিনি। এতেও কাজ না হলে 2007 সালে ঢাকার পরিবেশ আদালতে দূষণ প্রতিরোধের জন্য একটি মামলা দায়ের করেন। নিয়ম অনুযায়ী প্রতিটি মামলার বিচার পরিচালনায় প্রয়োজন পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন। এ মামলাটি দায়েরের পর মামলার বাদী মারা গেলেও আদালতে আজ পর্যন্ত সেই কাঙ্ক্ষিত প্রতিবেদন দাখিল করেনি পরিবেশ অধিদপ্তর। তদন্ত বিলম্ব, জনবল ঘাটতি, সেটা বড় কথা। আদালতে মামলা উপস্থাপন করা, যে প্রসিকিউশনটা ওখানে যে কে করবে, আমাদের তো পৃথক কোনো আইনজীবী এখনো নিয়োগ করা হয়নি। পরিবেশ বিষয়ক মামলার বিচারিক কাজের জন্য 2002 সালে একজন যুগ্ম জেলা জজের অধীনে প্রতিষ্ঠা করা হয়েছিল পরিবেশ আদালত। এরপর গত 13 বছরে এখানে মামলা হয়েছে 467টি, যেখানে নিষ্পত্তির অপেক্ষায় আছে 94টি মামলা। মামলার সংখ্যা কম হওয়ায় এ আদালতে এখন চলে সাধারণ দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার। পরিবেশ আইন বাস্তবায়নে অধিদপ্তরের ভারসাম্যহীন ভূমিকাকেই দায়ী করছেন রাষ্ট্রের কৌশলী। পরিবেশ আইনের 7 ধারার বিধান মতে ডিজিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ডিজি এই ক্ষমতার বলে বিভিন্ন কলকারখানা, শিল্প ইন্ডাস্ট্রিতে যে জরিমানা আরোপ করছে, তাতে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় হচ্ছে, নতুন করে কোনো মামলা হচ্ছে না। আদালত মূলত অকার্যকর হয়ে পড়ছে। এছাড়াও তারা মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রয়োজন সবার একমত। দেশে যেখানে প্রতি বছরই বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা, সেখানে আদালতে এবছর এখন পর্যন্ত মামলার সংখ্যা 0। আর এই জন্য আইনজীবীরা মনে করছেন, একদিকে যেমন রয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তরের গড়িমসি, ঠিক তেমনিভাবে অন্যদিকে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি চাইলেই যে আদালতে এসে সরাসরি ক্ষতিপূরণ চেয়ে পরিবেশ দূষণকারীর বিরুদ্ধে মামলা করতে পারেন এমন তথ্যই জানেন না। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে নেই দেশীয় চামড়াজাত পণ্য তৈরির শিল্প। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখন চামড়ার পণ্য তৈরিতে ব্যবহার হচ্ছে লেজার ডিজাইন মেশিন সহ অত্যাধুনিক সব যন্ত্র। এতে আন্তর্জাতিক বাজারের চাহিদা উপযোগী রপ্তানিমুখী মানসম্পন্ন পণ্য তৈরি সহজ হচ্ছে বলে জানালেন এ খাতের উদ্যোক্তারা। অন্যদিকে যন্ত্রের ব্যবহারে দেশীয় বাজারে প্রক্রিয়াজাত পণ্যের আমদানি নির্ভরতা কমছে বলে জানালেন এ খাতের বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। চামড়ার উপরে লেজার রশ্মি ফেলে আঁকা হচ্ছে নকশা। অটোমেটেড সফটওয়্যার সমন্বিত এমন অনেক ধরনের যন্ত্রই এখন ব্যবহৃত হচ্ছে চামড়াজাত পণ্য প্রস্তুতকারক দেশীয় উদ্যোক্তাদের কারখানায়। ফলে গতানুগতিক নকশার প্রচলন কমছে নিত্য নতুন পণ্যে। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিকের অভাবে প্রতি মাসে গড়ে 40 থেকে 45% উৎপাদন ব্যাহত হচ্ছে এই শিল্পে। আবার পুরনো যন্ত্রপাতিতে জ্বালানি খরচ সহ লোকবল লাগছে বেশি, ফলে অনেক ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য তৈরি সম্ভব হচ্ছে না বলে জানালেন এ খাতের উদ্যোক্তারা, যার ঘাটতি পুষিয়ে নিতেই দেশের বাইরে থেকে কারখানায়
নতুন যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছেন তারা। আগে যে জিনিসটা আমরা হয়তো বা কোনো একটা পিতলের ডাইস বানিয়ে ওটা দিয়ে কাটতাম, এখন আমরা ওটা নিয়ে লেজারের মেশিন চমৎকার চমৎকার ডিজাইন করার জন্য নিয়ে এসেছি। সেরকম ভাবে আমরা আগে কিছু অ্যাডহেসিভ ইউজ করতাম যেটার মধ্যে কিছু হার্মফুল ম্যাটেরিয়াল আছে, তো আমরা এখন এমন অ্যাডহেসিভ ইউজ করছি যেটা আসলে পরিবেশ বান্ধব। বেল্ট ডেভেলপের জন্য আমরা রিসেন্টলি কিছু অত্যাধুনিক মেশিনারি আনিয়েছি, যেগুলির সাহায্যে আমরা উন্নত মানের ব্র্যান্ডেড বেল্ট তৈরি করতে পারবো। এছাড়াও আমরা গুডসের ক্ষেত্রেও মেশিনারিজের ইউজটাকে প্রাধান্য দিচ্ছি, যাতে কোয়ালিটিটা এনশিওর করা যায় এবং প্রোডাক্টিভিটিটাও হাই হয়। আধুনিক যন্ত্রের ব্যবহারে দেশি ব্র্যান্ডেড পণ্য উৎপাদনের সক্ষমতা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। পাশাপাশি এতে চামড়া তৈরি পণ্যের টেকসই মান নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। ওটসল ORISOL এটা ব্র্যান্ড, এদের পুরোটাই হচ্ছে কম্পিউটারাইজড, অনেকটা রোবট টাইপের। এখানে ক্লাম আছে, ক্লামের ভিতরে আপারগুলো সাজিয়ে দিতে হবে, সাজিয়ে ওটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিলে পরে ওটা মেশিনে যেই চলে গেল ওরা অটোমেটিক স্টিচিং করে স্টপ হয়ে যাবে। স্টিচিং এর জন্য কোনো রিজেকশন হবে না, 100% ওকে হবে। এছাড়াও আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে চামড়াজাত পণ্য তৈরিকে একটি পরিবেশ বান্ধব শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন এ খাতের উদ্যোক্তারা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা আদায় না হওয়ায় এবারের ঈদে চামড়া ব্যবসা নিয়ে অনিশ্চয়তা রয়েছেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। আর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির আশঙ্কা, সঠিক দাম না পেলে ভারত ও মিয়ানমারের চামড়া পাচার হয়ে যেতে পারে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর চামড়া মার্কেট। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ব্যবসায়ীরা। কোরবানির সময় লক্ষাধিক চামড়া আমদানি হয়ে থাকে, তবে এখানে ট্যানারি কারখানা না থাকায় সব চামড়া পাঠানো হয় ঢাকার হাজারীবাগে, আর লেনদেন হয় মৌখিকভাবে বাকিতে। গত বছরের পাওনা টাকা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। যে দাম ছিল চামড়ার গত বছরে তার চেয়ে অনেক কম এখন কেনা বেচা হচ্ছে, কারণ পেমেন্টের অবস্থা খুবই খারাপ। বর্তমান যে চামড়ার পরিস্থিতি, টাকা যদি সম্পূর্ণভাবে যদি আমরা পেমেন্ট না পাই, তাহলে সামনে কুরবানিতে এই চামড়া যে ভারতে পাচার হয়ে যাবে না, তার কোনো নিশ্চয়তা নাই। আজকে যদি আমাদের এই জিনিসগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই সেক্টরটা যে মরে যাচ্ছে, এই সেক্টরের দিকে বিশেষ করে সুদৃষ্টি রাখার জন্য। সামনে কোরবানির ঈদকে ঘিরে চলছে কাঁচা চামড়ার সংগ্রহের প্রস্তুতি, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়ী সমিতির কাছ থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন তারা। এখন কোনো দিক নির্দেশনা নাই তো, এখন পেমেন্ট যদি ভালো হয় তাহলে ধরেন যে সবাই আমরা ব্যবসা ভালো হবে। আমরা এখানে ব্যাংকের কোনো সহযোগিতা পাই না, সাহায্য পাই না, আর পেমেন্ট মনে করেন যে আস্তে আস্তে চামড়া ব্যবসা খারাপের দিকে যাচ্ছে। আমাদেরকে এখন পর্যন্ত ঠিক মতন টাকা আমরা পাই নাই, এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি। এদিকে জেলার চামড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন শেষ মুহূর্তে টাকা না পেলে চামড়ার বাজারে ধস নামতে পারে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে চামড়া পাচার হয়েও যেতে পারে। প্রতিবেশী দেশ আছে আমাদের আশেপাশে, ভারত আছে, মায়ানমার আছে, অন্যান্য দেশ আছে। যদি এই দেশগুলোতে চামড়ার বাজার সঠিক থাকে এবং চামড়ার খরিদ্দার ঠিক মতো থাকে, তাহলে দেখা যায় কি যে আমাদের এখানে এই যে ডেফিসিটটা থাকে, পয়সার ডেফিসিট, এই সুযোগটা কিন্তু প্রতিবেশী দেশের যে ব্যবসায়ীরা তারা গ্রহণ করে। শহরের রামনগর এলাকায় রয়েছে সমিতির অধীনে 2.5 শতাধিক চামড়া ব্যবসায়ী, আর জেলার 13 উপজেলায় এ ব্যবসার সঙ্গে জড়িত 12,000 পরিবার। সময় সংবাদ, দিনাজপুর। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি আজ। দর্শক, শিক্ষার্থীদের এই কর্মসূচির খবর জানাতে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং ধানমন্ডি এলাকায় আছেন তাফসির বাবু। অবস্থান কর্মসূচির খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, আপনারা যদি তার কাছে মিডিয়ার অবশ্যই মিডিয়া তাদের আইডি কার্ড ঝুলিয়ে রাখে। রঞ্জন, আপনি জানেন যে শিক্ষায় যে ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আরোপ করা হয়েছে, তো সেই দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেটি দেখেছি যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনের রাস্তাতে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। মূল যে সড়কটি রয়েছে সেখানে তারা আর নেই। তো এই আমরা যেটি দেখেছিলাম যে গতকালকে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে আজকে সকাল 9টা থেকে তারা এখানে অবস্থান নেবেন। তো আমরা দেখেছি যে 9টা না, ঠিক 10টার কিছু আগে থেকে
থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান করছেন। এবং একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই তারা যেটি বলছেন যে এই অর্থমন্ত্রী যেটি বলেছিলেন যে শিক্ষার্থীরা নয় ভ্যাট দিবে শিক্ষা প্রতিষ্ঠান, তো এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থী কিংবা প্রতিষ্ঠান কিংবা সরকার যেই ভ্যাট দেখ সেটি তারা মানবেন না। তারা যেটি বলছেন যে শিক্ষায় কোনো ভ্যাট থাকবে না, এটি হচ্ছে তাদের দাবি। তো এই দাবিতেই তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন সম্পূর্ণ অহিংস আন্দোলন এবং তারা বলছেন যে তারা চান না তাদের এই আন্দোলনের কারণে জনগণের কোনো ভোগান্তি হোক, জনগণের ভোগান্তি যাতে না হয় সে বিষয়টি মাথায় রেখে তারা আন্দোলন করবেন, তারা এমনটি জানিয়েছেন। এবং তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যেই দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন। আর এখানে আপনি জানেন যে এর আগে আমরা যেটি দেখেছিলাম যে এই যে বাড্ডা থেকে রামপুরার দিকে যে সড়কটি গিয়েছিল সেই সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিলেন। তো আজকে কিন্তু তারা সেই সড়কটি অবরোধ করেননি, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সামনেই তারা তাদের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে যিনি আন্দোলনটি যিনি এখানে আহ্বায়ক হিসেবে আছেন, তো তিনি যে শিক্ষার্থীরা যারা আছেন এখানে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা এখানে অবস্থান কর্মসূচি এই মুহূর্তে পালন করবেন, অর্থাৎ তাদের যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তারা শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে আজকে তারা যেই ক্লাস এবং যে পরীক্ষা ছিল সেইগুলো তারা বর্জন করেছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে তারা বাধ্য করছেন না। যেসব শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিতে চান শুধুমাত্র তারা এখানে অংশ নিয়েছেন, এমনটাই এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর আপনি জানেন যে এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তো এই মুহূর্তে আপনি জানেন যে ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। তো আমরা এখন যাব ধানমন্ডিতে তাফসির বাবুর কাছে সেই এলাকার খবর জানতে। হ্যাঁ, আসলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেখানে শিক্ষার্থীরা নেমেছেন আমরা শুনলাম, তবে ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীরা যথারীতি এখানে কিন্তু ক্লাস বন্ধ রেখেছেন। বেসরকারি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ধানমন্ডিতে সর্বমোট 12টি বিশ্ববিদ্যালয় রয়েছে বেসরকারি, তো এগুলোতে আজকে যথারীতি ক্লাস হচ্ছে না, শিক্ষার্থীরা ক্লাস করছেন না। তবে তারা এখনও আন্দোলন শুরু করেননি। আমাদেরকে তাদের আন্দোলনকারীরা যেটি জানিয়েছেন যে 11টার পর থেকে তারা মূলত এই ধানমন্ডি 27 নম্বর ইকোনমি রয়েছে এখানে তারা বিক্ষোভ মিছিল করবেন। আর এর আধা ঘন্টা আগে তারা কলাবাগান এলাকায় বিক্ষোভ মিছিল করবেন বলে আমাদেরকে নো ভ্যাট এডুকেশন আন্দোলনের যারা করছেন তারা জানিয়েছেন। তো মূলত ঢাকা শহরে তারা যেটি বলছেন যে আজকে সর্বমোট 7টি স্থানকে তারা মূল কেন্দ্র ধরে আন্দোলন করবেন এবং এই আন্দোলনের মূল চরিত্রই হবে যে তারা রাস্তা ব্লক করবেন না, বৃহস্পতিবারে যেরকমটি দেখা গিয়েছিল সেরকমটি তারা করবেন না। অল্প সময়ের জন্য তারা কিছুক্ষণ মিছিল করে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাবেন এবং সেখানে ক্যাম্পাসে অবস্থান করে তারা হয়তো আন্দোলন কর্মসূচি কিংবা স্লোগান কিংবা অবস্থান কর্মসূচি এগুলো চালাবেন। তো তারা বলছিলেন যে বাড্ডাতে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তারা থাকবেন, বনানীতে 5টি রয়েছে সেখানেও আলাদাভাবে তাদের কর্মসূচি পালন করা হবে। আর আরেকটি বিষয় তারা বলছেন যে 3 মাস আগে অর্থাৎ এই আজকের এই তারিখে 13ই জুন 3 মাস আগে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং আজকে 3 মাস পূর্তি হচ্ছে। এই 3 মাস পূর্তিতে তারা আজকে নতুন করে কিছু কথা বলবেন এবং কর্মসূচিও দিবেন। সেটি হয়তো কলাবাগানে 10:30টায় তাদের যে বিক্ষোভ মিছিল হবে সেই বিক্ষোভ মিছিলের আগে তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানেই তারা তাদের পরবর্তী কর্মসূচিগুলো জানাবেন। আর ধানমন্ডি এলাকায় এই ধানমন্ডির 27 নম্বর এবং কলাবাগান ছাড়াও ধানমন্ডির শঙ্কর এলাকা থেকেও তারা একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছেন। তো মূলত এই ছিল তাদের পরিকল্পনা। এই প্রত্যেকটি এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। রঞ্জন। দর্শক, বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তো পরবর্তীতে সবশেষ খবরের জন্য আমরা আবারও চলে যাব তাদের কাছে। সময় সংবাদে আরও থাকছে। উৎপাদন খরচ বাড়লেও মাছের আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ রাজশাহী অঞ্চলের চাষিরা, মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে। সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ। শনিবার রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ঘোষণা দেন। এদিকে আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান তিনি। গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা দেবে সৌদি প্রশাসন। ক্রেনটি ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত চলছে। সরকার পক্ষের দাবি, ঝড়ের তাণ্ডবেই ক্রেনটি ভেঙে পড়ে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী যে ক্রেনটি ভেঙে পড়েছে তার মালিক সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পরিবার। কাবা শরীফের 14 বিলিয়ন পাউন্ড মূল্যমানের কাজ বিন লাদেনের কনস্ট্রাকশন ফার্ম পরিচালনা করছে। জাতীয় বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। দর্শক, আমরা প্রথমে চলে যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ। রঞ্জন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 37টি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন। 8ম বেতন স্কেলে তাদের যে পুনর্বিবেচনার দাবিতে তারা আজকে কর্মবিরতি পালন করছেন। এটি মূলত আপনি জানেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি। দেশের 37টি বিশ্ববিদ্যালয়ের একটি সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আওতায় তারা কিন্তু আজকে কর্মসূচি পালন করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পূর্ণ দিবস কর্মসূচি পালন করবে। এছাড়াও দেশের 37টি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরাই আজকে কর্মবিরতি পালন করবে। তবে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় করে তারা পরীক্ষাকে এই কর্মসূচির আওতামুক্ত রেখেছে এবং তারা বলছেন যে ছাত্রছাত্রী যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে পড়াশোনায়, সে ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রয়েছে। এছাড়া আপনি জানেন যে 8ম বেতন স্কেল ঘোষণা দেওয়ার পরে আসলে এর আগেও যখন খসড়া অনুমোদন হয়েছিল তারপর থেকে কিন্তু শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছিলেন, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন এবং তারা শেষ পর্যন্ত বলছেন যে 2টি কর্মসূচি দিয়েছে। আজকে 13 তারিখে একটি পূর্ণ দিবস কর্মসূচি এবং 17 তারিখ 17 তারিখও তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। এবং আজকে রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে কর্মবিরতি পালন করতে শুরু করেছে। এই মুহূর্তে সেখানে রয়েছে আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি রকির কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে এমন দাবিতে শিক্ষকরা আন্দোলনে নেমেছে যেন তাদের বেতন কাঠামো স্বতন্ত্র বেতন কাঠামো করা হয়। সেজন্য এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু হয়েছে। আজকে কিন্তু শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। তো আমরা এর মধ্যে বেশ কিছু শিক্ষককে দেখেছি যে 10টার পর থেকে কিন্তু এই কর্মবিরতিটি শুরু হয়েছে এবং অনেক শিক্ষক এরই মধ্যে চলে এসেছেন। তো তারা বলছেন যে আসলে যে নতুন যে বেতন কাঠামোটি করা হয়েছে সেখানে কিন্তু শিক্ষকদের এখানে অবহেলা করা হয়েছে, যাতে করে তাদের যে মান সেটি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলবো যে আসলে তারা আর কি কর্মসূচি দিবেন এবং এই কর্মবিরতিটি কতক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন। স্যার, আপনাদের আর কি কর্মসূচি আছে আজকে? আজকে আমাদের এটা সারাদিন ব্যাপী যেটা হলো যে পূর্ণ দিবস কর্মবিরতি। আমরা ক্লাস এর মধ্যে আছে কিন্তু পরীক্ষা আওতামুক্ত। আর এখানে আমার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি। আর এই প্রোগ্রামটা কন্টিনিউ করবে, কন্টিনিউ ইন দ্য সেন্সে আগামী বৃহস্পতিবারে একই প্রোগ্রাম আছে। আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, মানে আপনার মাধ্যমে যে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো পঠন পাঠনে যাতে করে কোনো বিঘ্নিত না হয়, লেখাপড়ার যাতে করে ছাত্রদের জন্য কোনো ক্ষতি না হয়, সেই কারণে আমরা কোনো পূর্ণ কর্মবিরতি যেতে চাইনি, কিন্তু আমরা বাধ্য হয়ে এই কর্মবিরতিতে এসছি। হ্যাঁ, আমরা এই প্রোগ্রামটা আগামী বৃহস্পতিবার রাখছি। তবে সরকারের পক্ষ থেকে যদি কোনো আহ্বান আসে, যদি আলোচনা যদি ডাক পড়ে, সেই আলোচনায় আমরা শরিক হব এবং একটা শান্তিপূর্ণ সমাধান হবে, আমরা এই বিশ্বাস করি। এরই মধ্যে রঞ্জন, আপনি শুনছিলেন যে আসলে শিক্ষকরা বলছেন যে তাদের জন্য স্বতন্ত্র পে স্কেল যত দ্রুত সম্ভব চালু করতে হবে, না হলে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা থামাবেন না। হ্যাঁ, সরকার এরই মধ্যে তাদের সাথে যেন আলোচনা করেন এবং তাদের বেতনের যে বিষয়টি, 8ম জাতীয় পে স্কেলে তাদের বেতনের বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয়, সেজন্য কিন্তু শিক্ষক
শিক্ষকদের পক্ষ থেকে এখনো দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তো আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে যে অবস্থাটি তৈরি হয়েছে তার এই ছিল সর্বশেষ। রঞ্জন। দর্শক, জাতীয় বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সাইফুর রহমান রকিব। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে 10 শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীসহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার জানান, কি উদ্দেশ্যে শিশুদের এখানে জড়ো করা হয়েছিল তা এখনো নিশ্চিত নন তারা। তবে আটককৃতরা নিজেদের অদম্য বাংলাদেশ নামে একটি এনজিওর সদস্য বলে দাবি করেছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বনশ্রী এলাকার একটি আবাসিক ভবনের 6 তলায় আটক রয়েছে বেশ কয়েকজন শিশু। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় রামপুরা থানা পুলিশের একটি দল। পরে সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন বয়সী 10 শিশুকে। বাড়িটি থেকে এক নারী সহ আটক করা হয় 4 জনকে। নিয়ে যাওয়া হয় রামপুরা থানায়। খবর পেয়ে মোবারক হোসেন নামে এক শিশুর চাচা থানায় এসে ভাতিজাকে শনাক্ত করেন। তিনি জানান, গোরানার একটি মাদ্রাসায় পড়াশোনা করত মোবারক। সেখান থেকে মাস 6 আগে নিখোঁজ হয় সে। 6 মাস যাবত খুঁজতেছি, ওরে পাইতেছি না। এরপরে ওরে ওই জায়গা থেকে নিয়ে আসছে, কিভাবে আনছে সেটা আমি জানি না, করতেছে জোরপূর্বক উঠাই নিয়ে আসছে আমি পাওয়ার পরে। আর পুলিশ বলছে আটককৃতরা নিজেদের এনজিও কর্মী বলে দাবি করলেও এই সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি একসঙ্গে এতগুলো শিশুকে বাড়িতে রাখার ব্যাপারেও থানার সঙ্গে কোনো কথা বলেনি। আমরা যেটুকু জানতে পেরেছি, বাচ্চাটাকে কমলাপুর থেকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে এনে 6 মাস ভাবে কনফাইন্ড ভাবে তাকে আটক করে রাখে। সবকিছু আপনার ইনভেস্টিগেশন বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমরা জানতে পারবো এবং যখন আমরা জানতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার। তারা যে এখানে একটা তাদের সংগঠনের কোনো একটা ইউনিট এখানে পরিচালনা করছেন, এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিকভাবে কোনো তথ্য তারা আমাকে দেননি। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে শিশুদের, সেটি তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা জানান, ফ্ল্যাটটি বেশিরভাগ সময় বাইরে থেকে বন্ধ থাকতো। এছাড়া বাসার লোকজন আশপাশের কারো সঙ্গেও মিশতো না। অল টাইম লক করা থাকে, কিন্তু লক করা থাকবে কেন? একটা ফ্ল্যাটে লক করা থাকবে কেন? আমরা যখন টয়লেটে যাই তখন মনে করেন পাশের টয়লেট একই, মানে পাশাপাশি, এই জন্য সাউন্ড আসে, কিন্তু তাছাড়া এদিকে থেকে কিছু শুনতে পাই না। এলাকার লোকজন আরো জানান, ঘটনার পর থেকেই বাসার দারোয়ান ও তার স্ত্রী পলাতক রয়েছেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে তৃতীয় দিনের মতো ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে বাসের আগাম টিকিট বিক্রি চলছে। রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টার থেকে আগাম টিকিট দেওয়া হচ্ছে। প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনে কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের ভিড় অনেক কম। পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক পরে টিকিট বিক্রি শুরু হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেক যাত্রীরা। ঈদের আগে সড়ক স্বাভাবিক থাকলে প্রতিদিন বিশেষ বাস সার্ভিস দেওয়া হবে বলে জানান বাস মালিকরা। এছাড়া আগামী 16 সেপ্টেম্বর থেকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। এখন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এখানে আমরা ওয়েট করতেছি। এখন পর্যন্ত কোনো নওগাঁর লোক আসেনি। দেখলাম 9টা বাজে এখনো বলতেছে আসতেছে বলতেছে। নওগাঁর টিকিট আছে বা কবিকার আছে সেটাও নির্দিষ্ট কোনো তথ্য নেই। আগে থেকে প্রথম থেকেই চাপ ছিল 22, 23, 24 এই 3 দিনের চাপ ছিল। আর এখন এই যে 18, 19, 20 এটা একটু হালকা আছে। যারা টিকিট পাচ্ছে না এই টিকিটগুলো এখন তারা ব্যাগ রেখে নিচ্ছে। স্থানান্তরের দাবিতে রাজধানীর নীলক্ষেতে একটি পেট্রোল পাম্পে ভাঙচুর করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গত রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রীদের অভিযোগ, তাদের হোস্টেলের পাশের পেট্রোল পাম্প থেকে রাতে প্রচণ্ড বিস্ফোরণ হয়। এক পর্যায়ে হোস্টেলে ধোঁয়া ছড়িয়ে পড়লে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন ছাত্রী পাম্পের রুম ও একটি তেলবাহী ট্রাক ভাঙচুর করে। প্রায় এই ধরনের সমস্যার মুখোমুখি হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না বলে অভিযোগ তাদের। বাস্ট হয়ে যে শব্দ করে যে গ্যাসটা বের হয়েছে এই জন্য তারা আটকিত হামলা চালাচ্ছে। এখানে প্রায় হয় না। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করার কথা রয়েছে।
আজ এই মামলার অভিযোগপত্র গঠন হতে পারে বলে জানা গেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট জেলা আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, রঞ্জন, আজ সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার হত্যা মামলার চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে এবং এই আদালতে এখানে যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত 11 জুন এখানে আনার পরে হবিগঞ্জে থেকে এখানে আনার পরে আজকে একটি চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে গিয়ে গত নবম দিনে মানে 9টি দিন অতিবাহিত হয়েছে চার্জ গঠনের দিন। সেই সমস্ত দিনে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে উপস্থিত করা হয়নি। আজ গত বুধবার সিলেটে আনা হয়েছে আরিফুল হক চৌধুরীকে সিলেট কারাগারে এবং কিছু সময়ের মধ্যেই আমরা এই আদালতে আরিফুল হক চৌধুরী সহ যে 14 জন কারাবন্দী রয়েছে সেই কারাবন্দীকে আজকে আদালতে আনা হয় এবং 14 জনকে আনার পরই আজকে চার্জ গঠন করা হবে। এই 14 জনের মধ্যে অন্যতম রয়েছে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি.কে গৌস সহ আরও রয়েছে জঙ্গি বেশ কিছু সদস্য এখানে রয়েছে। সেই জঙ্গি সদস্য 13 জন এবং এই 3 জন সহ মোট 14 জনকে আদালতে আনা হবে। আপনাকে একটু বলে রাখি যে 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৌদ্ধের বাজারে একটি জঙ্গিদের হামলা নৃশংসভাবে খুন হয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী সহ 5 জন এবং সেই বোমা হামলায় আরও আহত হয়েছিল আর 70 জন। তারপরের দিনই এই মামলাটি হয়েছিল। এই মামলাটি প্রায় 11 বছর পার হতে যাচ্ছে। এই 11 বছরে এখন পর্যন্ত চার্জ গঠন করা সম্ভব হয়নি। মামলাটি বিভিন্ন আদালত গড়িয়ে বিভিন্ন সংস্থার তদন্ত শেষে সর্বশেষ গত 21 ডিসেম্বর যে সম্পূরক চার্জশিট দেওয়া হয়েছিল, এই সম্পূরক চার্জশিটে আরিফুল হক চৌধুরী, জি.কে ঘোষ এবং হারি চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং লুৎফুজ্জামান বাবরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই 11 জুন এই আদালতে আসার পর এখন পর্যন্ত চার্জ গঠন করা হয়নি এবং আজ চার্জ গঠন করা হলে এই মামলার বিচার কাজ শুরু হবে এমনটি আশা করছেন মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা। রঞ্জন, এই ছিল সিলেটের দ্রুত বিচার আদালতে সাবেক অর্থমন্ত্রী এ.এস.এম. কিবরিয়ার হত্যা মামলার চার্জ গঠনের সর্বশেষ খবর। সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করার কথা রয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সিলেট জেলা আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের সংবাদে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। গত কয়েকদিনের তীব্র ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে সদর উপজেলার 4 গ্রামের অসংখ্য পরিবার। এদিকে ভাঙন রোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। একবার বাড়ি করছে নদী ভেঙে গেলে ওই বাড়িও ভেঙে গেছে গা নিচে গা পরে আর একখান আশ্রয় লইছে ইয়েটা বাড়ি নিতেছে গা। বাপের বাড়ি যায় যে আমি চাইনি কোনো ঠিকানা নাই। বাপের বাড়ি দিয়ে এক এক করে 4-5 বার করে বাড়ি ভেঙে গেছে, আবার এই 5 বারের পরেও আবার বাড়ি ভেঙে যাইতেছে গা। এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা বলে কান্নায় বুক ভাসাচ্ছেন ময়মনসিংহ সদর উপজেলার অষ্টাধর ইউনিয়নের ব্রহ্মপুত্রের ভাঙনে সব হারানো মানুষেরা। অব্যাহত ভাঙনে ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেছে উপজেলার সেনেরচর, ঝাপারকান্দা, রেহাইতারাপুর ও মহিষমারি গ্রামের শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে অষ্টাধর বাজার সহ বহু স্থাপনা। ভাঙনে মানবেতর জীবনযাপন করলেও কোনো ধরনের সহায়তা মিলছে না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। যা জায়গা জমি আছিল সব ভাঙে গেছে, নদী পড়ে আছে, আমগরে চলার মতন কোনো ই নাই। আমি একে 3 বার করে 2 বার করে বাড়ি ভাঙছি, ভাঙ্গা হওয়া দ্বিতীয়বার এনো বাড়ি লইছি, এনো নদী ভাঙ্গা লই দিতেছে গা। আমার 2-3টা ঘর বাড়ি ভাঙ্গা নিয়ে গেছি গা, ওখানে যে কয়েকটা আছে ওখানে ইয়াডি বিছে নিতেছি গা। তারপরে কই যায় মাইসের জায়গা যায় বাসন মাইসের জায়গা দিব না। ভাঙন রোধে উপজেলা পরিষদের উদ্যোগে কিছু এলাকায় বালির বস্তা ফেলা হলেও তা কাজে আসছে না। এ অবস্থায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষাবাদ নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তদারকি সরকার এবং পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি, এটা জানানো হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সকল থেকে জানানো হয়েছে। অদ্যাবধি এই বাঁধটি নির্মাণের কোনো উদ্যোগ
গ্রহণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন ঠেকাতে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অষ্টাদর ভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 1,40,00,000 টাকার একটা প্রতিবেদন আমরা দাখিল করেছি, চাহিদাপত্র দাখিল করেছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা কাজ করে ভাঙন রোধ করতে পারবো। বর্তমানে অষ্টাধর ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। পদ্মা মেঘনার কোল জুড়ে থাকা চাঁদপুর ও শরীয়তপুরের চরগুলোতে লক্ষাধিক মানুষের বসবাস। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সহ নানা প্রয়োজনে তাদের ছুটতে হচ্ছে জেলা শহরে। কিন্তু উত্তাল পদ্মা ও মেঘনা নদী পারাবারে তাদের একমাত্র বাহন নৌকা ও ট্রলার। এতে জীবনের ঝুঁকি নিয়ে নদীপথ পাড়ি দিচ্ছেন চরের বাসিন্দারা। ফারুক আহমদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকা চর রাজরাজেশ্বর। শুধু রাজরাজেশ্বরই নয়, পদ্মা ও মেঘনার কোল জুড়ে রয়েছে ইব্রাহিমপুর, বাঁশহারি, গোয়ালনগর, তারাবুনিয়া সহ 12টি চর। একসময় এসব চরে মাছ শিকার ও চাষাবাদ মূল পেশা থাকলেও সময়ের প্রয়োজনে পাল্টে গেছে সে জীবনধারা। চরগুলোতে বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় নানা প্রয়োজনে শহরে ছুটতে হচ্ছে বাসিন্দাদের। এক্ষেত্রে শহরে যেতে এবং আসতে চরের বাসিন্দাদের পাড়ি দিতে হচ্ছে উত্তাল পদ্মা ও মেঘনা। কিন্তু এই নদীপথে ছোট ছোট নৌকা ও ট্রলারই একমাত্র বাহন হয় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন তারা। নৌকাতে করে আসার খুব প্রচন্ড রিস্ক। উত্তাল ঢেউ পার হয়ে জীবনের মায়া ত্যাগ করে তারপরে এখান থেকে যাতায়াত করতে হয়। সবসময় আসা চলাফেরা করি যত তুফানে দিয়া, কিন্তু আমাকে করার কিছু নাই। বিপদে আমরা তাই নৌকা ছাড়লে ছাড়ার পরে মেশিন নষ্ট হয়ে যায়। আমাদের ওখানে তো ডাক্তার নাই, এই জন্য মানে নদীর পথে আসতে হয় কষ্ট করে। এই অবস্থায় ঝুঁকি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির। চরের জন্য যদি 2টা স্পিড বোটও ব্যবস্থা করা হয়, হ্যাঁ, তারপরও আমরা মা বোন বাঁচাইতে পারি, যাতে আমাদের এই এলাকার অন্তত নারী এবং শিশুরা উপকৃত হয়। তাই আমি এরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং টিউনু সদরকে অবগত করা হয়েছে। অবশ্য সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা। যে সমস্ত ট্রলারে তারা যাতায়াত করে সেগুলোর নিরাপত্তার জন্য বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নৌ অ্যাম্বুলেন্সে আমরা যারা রোগী আছে তাদেরকে আনানোর ব্যবস্থা নিয়ে থাকি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী শুধু চাঁদপুর জেলার আওতাভুক্ত 7টি চরের জনসংখ্যা 57,200। সময় সংবাদ, চাঁদপুর। গাইবান্ধায় ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল রাত 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টায় 36 জন ডায়রিয়া আক্রান্ত রোগী গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখনো 92 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অতিরিক্ত রোগীর চাপে স্থান সংকুলান না হওয়ায় অনেকে মেঝেতে কিংবা বাইরে তাঁবুতে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ সামাল দিতে আজ সকাল থেকে আরেকটি তাঁবুতে 50 শয্যার একটি অস্থায়ী ওয়ার্ড চালু করা হয়েছে। এর আগে গত 8 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে 4 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। সারা রাত আমি সাধারণ চিকিৎসা নিয়েই ছিলাম বাসাতে, বাইরে থেকে ট্যাবলেট কিনে নিই, কিন্তু বাদ দিয়ে সকালবেলা আজকে যখন সকালে ভোরে আমি 3-4টা করলাম, বাধ্য হয়ে আমি হসপিটাল ভর্তি হয়েছি। স্যালাইন খাওয়ার অবস্থায় মানে বমি 2 বার করছে, বমি 2 বার পায়খানা করার সঙ্গে সঙ্গে আমি হাসপাতাল নিয়েছি। না, বন্যার কোনো প্রভাব আমরা এখানে পাইনি, যেহেতু আমাদের পৌর এলাকায় কোনো বন্যা হয় নাই, সুতরাং বন্যার কোনো প্রভাব এখানে পড়েনি। এখানে অতিরিক্ত বৃষ্টিপাত, আবহাওয়া এবং জলাবদ্ধতা এই কারণ বলে আমরা মনে করতেছি। বাড়ির যেহেতু একজনের হলে সকলেই হচ্ছে, এই জন্য গৃহস্থালীর যে স্যানিটেশনটা এটা খুব ভালোভাবে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বাথরুম পরিষ্কার রাখতে হবে, বাথরুমে স্যান্ডেল পরে যেতে হবে, বাথরুম থেকে অবশ্যই এসে অবশ্যই যেন তারা সাবান ব্যবহার করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। মাছের উৎপাদন খরচ বাড়লেও বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ রাজশাহী অঞ্চলের মাছ চাষিরা, যে কারণে অনেকে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানান তারা। তবে মাছের ভালো দাম পেতে গুণগত মানের খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। লাভজনক হয় গেল কয়েক বছর ধরে রাজশাহীতে বাড়ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার, তেলাপিয়া সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের চাষ। চাষিরা বলছেন প্রতি বছর মাছের রেণুপোনা ও খাবারের দাম বাড়ছে, কিন্তু এসব মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আশানুরূপ লাভের মুখ দেখছেন না তারা। 100 বিঘাতে আমি মাছ চাষ করি, আর তুলনামূলকভাবে এখন বর্তমানে প্রচুর খাবারের দাম বেড়ে গেছে ভাই, সেই তুলনায় মাছের দাম বৃদ্ধি পায়নি। মাছের মানে যেমনটা খরচ হচ্ছে ঠিক তেমনটা মানে লাভ হচ্ছে না, এই আর কি। আর মানে মাছের খাদ্যের এক প্রকার দাম বেড়ে গেছে অনেক। খোল হলো এখন 2400 টাকা বস্তা, ফিড 900 টাকা,
আর ভুসিটা হলো 1100 টাকা। হ্যাঁ, মাছের খাদ্যের দাম বেড়ে গেছে। এ অবস্থায় অনেকে মাছ চাষে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। নতুন যারা আসতেছে তারা অনেকেই লস করতেছে এবং যারা পুরাতন ছিল তারাও দেখা যাচ্ছে এখন বাজার হারাচ্ছে এবং তারা ব্যবসাতে লোকসানের সম্মুখীন হচ্ছে। আজ 3 বছর আগে যে খাবারটা ছিল 400 টাকা 500 টাকা, সেই খাবারটা এখন প্রায় 800 টাকা, কয়েক টাকা দাম হয়ে গেছে। বিভিন্ন সমস্যায় আছি আর কি আমরা মাছ চাষিরা, এবং আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। তবে মাছের ভালো দাম পেতে গুণগত মানের খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। 2 কেজি খাবার খাওয়ালে 1 কেজি মাছ হবে, তাহলে অসুবিধা নাই। আমরা যেহেতু মাছ চাষ করতে গেলে চাষি ভাইরা যদি সেই মাছ বেশি দামে বেচতে পারে, জীবন্ত মাছ বিক্রি করতে পারে, তাহলে তারা অটোমেটিক লাভবান হবে। মৎস্য বিভাগ জানিয়েছে বর্তমানে জেলার 47,703টি পুকুর থেকে প্রায় 51,000 মেট্রিক টন মাছের উৎপাদন হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানিতে আগামী 2 দিনে প্রায় 40,000 শরণার্থী প্রবেশ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে এই বিপুল জনস্রোতের দেখভালের ব্যবস্থা করতে মাঠে নেমেছেন তারা। এদিকে ব্রিটিশ সরকারকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এই অসহায় মানুষদের জন্য আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন লেবার লিডার জেরেমি করবিন। ইউরোপের সাধারণ নাগরিকদের এক পক্ষ এ দাবি নিয়ে সমাবেশ করলেও শরণার্থীদের আশ্রয় না দেওয়ার দাবিতে সেখানকার বিভিন্ন দেশে বিক্ষোভ করছে অনেকেই। গ্রিসের সেন্ট্রাল এথেন্স স্কয়ার ইউরোপে প্রবেশ করতে শত শত শরণার্থী এখন সেখানে এভাবেই অধীর অপেক্ষায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সিরিয়দের পাশাপাশি এখানে প্রচুর আফগানও রয়েছেন। যুদ্ধ তাদেরও বাধ্য করেছে দেশ ছাড়তে। গ্রিসের সরকার আমাদের গ্রহণ করতে রাজি নয়, তাহলে আমাদের তো এখানে থাকার কোনো মানেই হতে পারে না। এই শরণার্থীদের মানবিক খাতিরে সহায়তা করতে অনেক গ্রিক এগিয়ে এলেও অনেকে বলছেন অর্থনীতির এমন নাজুক পরিস্থিতিতে সরকারের কোনোভাবেই উচিত হবে না এদের দিকে ফিরে যাওয়া। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে আমরা কোনোভাবেই এদের এখানে প্রবেশ বন্ধ করতে পারছি না। এদের জন্য স্থানীয়রা এখানে অস্বস্তির মধ্যে রয়েছে। আমরা সাহায্য করব কিভাবে, যেখানে আমাদের অবস্থায় বেহাল। শুধু গ্রিস নয়, এখন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া সহ জার্মানি, সুইডেন, স্লোভাকিয়ার সাধারণ মানুষ বিরোধিতা করছে মধ্যপ্রাচ্যে শরণার্থীদের দেশে প্রবেশে। শনিবার বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভাতে অন্তত 1000 মানুষ রাস্তায় নেমে আসেন শরণার্থীদের আশ্রয় না দেওয়ার দাবিতে। আমি মনে করি এইসব মুসলিম শরণার্থীদের কোনোভাবেই এখানে ঠাঁই দেওয়া উচিত নয়। এরা যেখানেই যায় তা ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে আরেক পক্ষ বলছে মানবিক খাতিরে অসহায় এসব মানুষদের আশ্রয় দেওয়া উচিত। নিজ নিজ দেশের সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। লন্ডনে শনিবার একটি সমাবেশের আয়োজন করে সেখানে আরো শরণার্থীকে দেশে আশ্রয় দেওয়ার দাবি জানায় সাধারণ মানুষ। একই বক্তব্য নতুন নির্বাচিত লেবার লিডার জেরেমি করবিনেরও। দেখুন, যারা এখানে এভাবে আশ্রয়ের খোঁজে আসছে তারা সবাই যুদ্ধের ভুক্তভোগী, তাই আমাদের অবশ্যই উচিত তাদের দেখভালের দায়িত্ব নেওয়া। এদিকে জার্মান সরকার জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে 40,000 শরণার্থী সেখানে প্রবেশ করবে, যাদের ফিরিয়ে না দিয়ে বরং আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে অসহায় মানুষদের এই বিশাল স্রোতের দেখভালের জন্য সব ব্যবস্থা করতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কেবল শনিবারই মিউনিখে প্রায় 9,000 শরণার্থী প্রবেশ করেছে বলে দেশটির সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এবারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। স্প্যানিশ লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে লিভারপুলকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিসেন্তে ক্যালদারনে স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। যদিও বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। বিরতির পর ফিরে অবশ্য ম্যাচের 51 মিনিটে এগিয়ে যায় রোজি ব্ল্যাঙ্কোসরা। মিলান থেকে ধারে খেলতে আসা ফার্নান্দো তোরেস লিড আনেন স্বাগতিকদের হয়ে। এর 4 মিনিট পরে নেইমারের গোলে সমতায় ফেরে বার্সা। এরপর ম্যাচের 77 মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান মেসি। এরপর ম্যাচে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের শিষ্যরা। অন্যদিকে ইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিরতির পর ম্যাচের 49 ও 70 মিনিটে যথাক্রমে ব্লাইন্ড ও হেরেরার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। 84 মিনিটে অলরেডদের হয়ে
বেন্তেকে ব্যবধান কমালেও ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে মার্শাল গোল করে ব্যবধান আরও বাড়ান। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যান হলের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবিতে সারা দেশে চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি, সকাল থেকে ক্লাস বন্ধ। নিয়মিতই পরিবেশ দূষণের ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা নেই পরিবেশ অধিদপ্তরের। অভিযান আর সীমিত জেল জরিমানায় আটকে আছে পরিবেশ আদালত আইনের ব্যবহার। দেশে বেড়েছে চামড়াজাত পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কমেছে উৎপাদন ব্যয়, তৈরি হচ্ছে মানসম্পন্ন রফতানিমুখী পণ্য। এবং মক্কায় ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা সৌদি বাদশার, আহতদের হজ পালনের সহায়তার প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।